বাউন্সার নয়, অজিদের কড়া স্লেজিং এই ভয়। টাইগাররা জানে কিভাবে চোখে চোখ রেখে লড়তে হয়। বল ছাড়লেই বাজিমাত, তাড়াহুড়োর নেই দরকার। অস্ট্রেলিয়ার বিপক্ষে ভালো করার টোটকা দিলেন হান্নান সরকার। 28 বছর পর নতুন বিতর্ক সামনে এলো। সত্য জানলে বহু আগে ফ্রান্সের দশা হতো। জাত গেল। ক্ষমায় পরম ধর্ম নাকি শাক দিয়ে মাছ ঢাকা? আর্জেন্টিনাকে ক্ষমা করে স্পেনের মাঠ এখন ফাঁকা। স্বাগত খেলা যুগে, আপনাদের সাথে আছি তাজিন খন্দকার। শুরুতে ক্রিকেটের খবর জানাবো। বাউন্সার সামলাতে পারলেও মাইটি অস্ট্রেলিয়ার স্লেজিংকে সামলাতে পারবে টাইগাররা। সাবেক 2 টেস্ট ক্রিকেটার নাফিস ইকবাল আর শাহরিয়ার নাফিসের বিশ্বাস, বাংলাদেশ এখন দিতে জানে স্লেজিং এর জবাব। শাহরিয়ার নাফিসের মতে ওই কন্ডিশনে গতি আর বাউন্স সামলানোর যথেষ্ট সামর্থ্যও আছে শান্তদের। নাহিয়ান বিন জাসিমের রিপোর্ট। এখন এসেছে, আমার কাছে মনে হয় যে আমাদের ছেলেরাও দে ক্যান গিভ ইট ব্যাক। সো অস্ট্রেলিয়া যদি কোনো কিছু বলে, এমন না যে আমরা এটা মাথা নিচু করে শুনে নিব। অবশ্যই করবে এবং ওরা জেতার জন্য নিয়মের মধ্যে থেকে যতটুকু সম্ভব সেটা তারা করবে। আমাদের প্লেয়াররাও সেটার জন্য আমি বিশ্বাস করি রেডি আছে। ক্রিকেটে স্লেজিং যদি হয় শিল্প, তাহলে অজিরা তার শিল্পাচার্য। এক কথায় স্লেজিং এর ওস্তাদ মাইটি অস্ট্রেলিয়া। 22 গজে ওদের বাউন্সারের চেয়ে ধারালো কথার ধার। অজিরা কাউকেই ছাড় দেয় না। এবারের অস্ট্রেলিয়া সফরে টাইগারদেরও এমন রক্তচক্ষু দেখাতে পারে মিচেল স্টার্ক, পেট কামিন্সরা। গতি আর বাউন্স সামলানোর পাশাপাশি এই মনস্তাত্ত্বিক লড়াইয়ে টিকে থাকার চ্যালেঞ্জটাও সামলাতে হবে শান্ত লিটন মুশফিকদের। টাইম এখন এসেছে, আমার কাছে মনে হয় যে আমাদের ছেলেরাও দে ক্যান গিভ ইট ব্যাক। সো অস্ট্রেলিয়া যদি কোনো কিছু বলে, এমন না যে আমরা এটা মাথা নিচু করে শুনে নিব। মেবি আগেও শুনিনি, বাট এখন যেই ক্যারেক্টার আমাদের টিমে আছে, যে ব্রেভারি আমাদের টিমে আছে, দে উইল ডেফিনেটলি গিভ ইট ব্যাক। আমার যতটুকু মনে পড়ে, যখন অস্ট্রেলিয়া যখন আসলে মিরপুরে খেলছিল, যখন ওডিআই সিরিজটা হেরে গেল, তাদের কোনো একজন ক্রিকেটার আসলে প্রেস কনফারেন্সে এসে বলছিল যে আমাদের দেশে আসলে দেখা যাবে, এরকম একটা হুমকি দিয়ে রেখেছিল। সো কি মনে হচ্ছে? হুমকিটা তো অবশ্যই পজিটিভ। স্লেজিংও করবে না, সেটা হুমকি যদি দিয়ে থাকে, তার মানে তারা বাংলাদেশ টিমকে খুব সিরিয়াসলি কাউন্ট করছে, উইচ ইজ আ ভেরি গুড সাইন। অবশ্যই করবে এবং ওরা জেতার জন্য নিয়মের মধ্যে থেকে যতটুকু সম্ভব সেটা তারা করবে। আমাদের প্লেয়াররাও সেটার জন্য আমি বিশ্বাস করি রেডি আছে। একটা সময় মুখ বুঝে স্লেজিং এর চাপ নেয়া টাইগাররাও এখন চোখে চোখ রেখে কথা বলতে জানে মাঠে। মিরপুরে অস্ট্রেলিয়ার বিপক্ষে নাহিদ রানার ওই আগ্রাসী মনোভাবটা অস্ট্রেলিয়ার মাটিতেও দেখাতে চাইবে টাইগাররা। সঙ্গে ব্যাট বলের চ্যালেঞ্জটাও, বিশেষ করে গতি আর বাউন্স। বাংলাদেশের প্লেয়াররা এখন আর পেস বাউন্সে অত ইন্টারমিডিয়েট হয় না, যেটা আরও 20-25 বছর আগে আমরা হয়তো সহজে বলে দিতে পারতাম পেসের সমস্যা হবে। অস্ট্রেলিয়া খুব ডিসিপ্লিন ক্রিকেট খেলে, খুবই সিস্টেম্যাটিক ক্রিকেট খেলে এবং তারা তাদের দেশের মাটিতে দুর্দান্ত একটা দল। সো ওই সেন্সে আমাদের জন্য সিরিজটা ডেফিনেটলি টাফ হবে। বাট আমি যেটা বিশ্বাস করি, বাংলাদেশ টিমে যেই প্লেয়াররা গিয়েছে তারা গত 6-7-8 মাস, 1 বছর ধরে টেস্ট ক্রিকেট অসাধারণ ক্রিকেট খেলছে। আমরা টেস্ট চ্যাম্পিয়নশিপের 4 নম্বর পজিশনে এখন পর্যন্ত আছি, তো পারফরমেন্স দিয়ে আছি। তো আমি আশা করি বাংলাদেশ প্লেয়াররা খুব ভালো ক্রিকেট খেলে, পজিটিভ ক্রিকেট খেলবে এবং নেক টু নেক ফাইট হবে ইনশাল্লাহ। আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের গুরুত্বপূর্ণ 2টা টেস্ট অস্ট্রেলিয়া পূর্ণ শক্তির দল নিয়েই মাঠে নামবে। টেবিলের 1 নম্বর দল 20 বছর পর সফর করা টাইগারদের যে মোটেও খাটো করে দেখবে না, সেটা নিশ্চিতই বলা চলে। কারণ এই বাংলাদেশ ভারত, ইংল্যান্ডেরও ওপরে টেবিলের 4 নম্বরে। নাহিয়ান বিন জাসিম, 71। বল ছেড়ে খেলার সামর্থ্য আর সেই পাবে অস্ট্রেলিয়ার মাটিতে সাফল্য। 2003-এ অজিদের বিপক্ষে টেস্টে জোড়া 50 হাঁকানো হান্নান সরকার আরও বলছেন, বল পুরনো হলে এবং স্পেনের বিপক্ষে রান তোলার তাড়না থাকতে হবে। কী কারণে পেসাররা চাপে পড়তে পারে সেই ব্যাখ্যাও দিয়েছেন বর্তমানে যুব দলের হেড কোচ হান্নান সরকার। সাইফুল রূপকের রিপোর্ট। ট্রাভিস হেড, ড্যাডি অফ ইন্ডিয়া, সোশ্যাল প্ল্যাটফর্মে এ নিয়ে চলে হাস্যরস, মজার সব আলোচনা। কারণ টেস্ট চ্যাম্পিয়নশিপের পর ওয়ানডে বিশ্বকাপের ফাইনালে এক হেডের বেমক্কা মার খেয়ে ট্রফি জেতার স্বপ্ন মরে যায় রোহিত কোহলিদের। বলাই যায় বর্তমানে ক্রিকেট বিশ্বে অজি হেড
প্রতিপক্ষের মাথা ব্যথার কারণ বড় আতঙ্ক। টাইগাররাও কি হেডের ভয়ে কাঁপছে? বিধ্বংসী ইনফর্ম বাহাতি কি বাংলার বোলারদের বলের সুতা খুলে দেবে? বাংলাদেশের যুব দলের কোচ 2003-এ অস্ট্রেলিয়া সফর করা হান্নান সরকার কতটা ভয়ে আছেন? ট্রাভিস হেডের এগেনস্টে অ্যাটাকিং না, তাকে কিভাবে আটকানো যায়, তার উইকনেসটা কোথায়, সেখানে যদি আমরা আমাদের ডেলিভারিগুলো করতে পারি হয়তো সে কুইক রান করে দিবে, কিন্তু ওই রানটা বড় করতে পারে না যেন, সেটা ইনশোর করতে হবে। ট্রাভিস হেডকে আটকে রাখতে পারবেন না আপনি, সে হয়তো যদি 30-40 করে ফেলে কুইক করে করুক, কিন্তু তারপরেও যদি তারা উইকেটটা আমরা নিয়ে নিতে পারি সেই রানটা আর বড় করতে পারবে না। সো এই জন্য আমাদের নিশ্চিতভাবে একটা প্ল্যান থাকবে, সেই প্ল্যানটা এক্সিকিউশনের যে বিষয়টা সেটাই বলছিলাম, এক্সপিরিয়েন্স স্পিন পর্যন্ত যাওয়ার আগেই যে পেস বলে রানটা করে ফেলবে, সেই পেস বোলিংয়ের আমার মনে হয় যে যারা রয়েছে তাসকিন সেখানে লিড করবে এক্সপিরিয়েন্সের জায়গা থেকে। সো লেটস সি, আসলে হোপ ফর দ্য বেস্ট। ব্যাটিংয়ে হেড সহ আছে আরও বড় নাম। বল হাতে কামিন্স, হ্যাজেলউড, স্টার্ক, সাথে নাথান লায়ন। বাংলার ব্যাটারদের কি ছেড়ে দে মা কেঁদে বাঁচি অবস্থা হবে? কোন তরিকায় অস্ট্রেলিয়া সফল হওয়া যাবে সেই ব্যাখ্যাই দিলেন 23 বছর আগের সিরিজে জোড়া 50 হাঁকানো হান্নান। আমার রানের অ্যানালিসিস করেন, সেখানে দেখবেন আমি ম্যাক্সিমাম রান করেছিলাম স্পিনের এগেনস্টে, পেস বলের এগেনস্টে আমি খুব বেশি রান করিনি, কারণ আসলে শর্টস খেলাটা খুব চ্যালেঞ্জিং ছিল। এই ওয়ার্ল্ড ক্লাস বলার যারা, তারা কিন্তু লোভনীয় বল করে, মানে একদম মনে হয় যে হাফ বলি বল, যে বলটা আসলে হাফ বলি না, একটু দূরে এবং বলটা একটু এক্সট্রা বাউন্সের সঙ্গে মুভমেন্ট থাকে, সেই জায়গায় বল ছাড়াটা, ওই ড্রাইভিং স্লটের বলটা ছাড়াটা খুব জরুরি। যদি আমি প্রচুর শর্টস খেলতে থাকি, টেস্ট ক্রিকেটে যেটা হয়, একটা বলার কিন্তু চায় তুমি আমাকে 3-4 মারো তারপরে আউট হয়ে যাও। সো সেই জায়গায় যদি বলার ওই লোভনীয় বলটা করে, আমরা ব্যাটসম্যানরা যদি সেই লোভটা সামলাতে না পারি, তাহলে কিন্তু 1-2-4 মেরে শর্টস খেলে আউট হয়ে যাওয়ার ভয়টা ঘটনা ঘটতে পারে। সেই জায়গা থেকে আমাদেরকে রান করার ব্যাপারে কনসার্ন থাকতে হবে যে আমি কোন জোন দিয়ে কোন শট দিয়ে রান করতে চাই। নাহিদ রানা নেই, আক্ষেপ সবার মাঝে। প্রশ্ন ছিল তাসকিন, এবাদত, খালেদরা কি ভেলকি দেখাতে পারবে? ওই কন্ডিশনে কম রানে অজিদের প্যাকেট করা সম্ভব? এই ধরনের পেস কন্ডিশনে কিন্তু বোলিং করা আলাদা একটা এক্সপিরিয়েন্স লাগে, কোন লেন্থে করতে হবে, কোন লেন্থ থেকে কীভাবে ব্যাটসম্যানকে সেখানে বিট করতে হবে। সো ট্রেডিশনাল লেন্থ আর এই কন্ডিশনের লেন্থ কিন্তু একটু আলাদা হয়। সো সেই জায়গাটা অ্যাডজাস্টমেন্টটাও জরুরি। সো সেই জায়গা থেকে 70 রানে 7 উইকেট, অস্ট্রেলিয়ার যে ব্যাটিং লাইন আপ, সেই ব্যাটিং লাইন আপের এগেনস্টে আমার মনে হয় যে অস্ট্রেলিয়াকে 70 রানে আউট করা খুবই কঠিন, বাট ক্রিকেটে অসম্ভব কিছু নেই। যদি এটা হয় তাহলে স্বপ্নমূর্তি মনে হবে আমার কাছে। শোনা যাচ্ছে ডারউইনের পিচে ধরতে পারে স্পিনও। বছর দুয়েক আগে এ দলের ম্যাচে 5 উইকেট নিয়েছিলেন মাহমুদুল জয়। তাইজুল মিরাজদের ছড়ি ঘোরানোর সম্ভাবনা আছে কতটা? স্পেশালি ডারউইন উইকেটে আমি দেখেছি যে স্পিনে টার্ন করেছিল। আমরা যখন টপ এন্ডও খেলতে গেলাম, সেখানে আমাদের স্পিনাররা যারা ছিল তারা কিন্তু কিছুটা টার্ন পেয়েছে, রাকিবুল ছিল, মাহফুজ রাব্বি ছিল, আলিস ছিল, তো সেখানে কিন্তু টার্ন পেয়েছে আমি দেখেছি। সো টেস্ট ক্রিকেটেও টার্ন আমরা আশা করতেই পারি, বাট স্টিল খুব বেশি টার্নিং উইকেট হয়তো বা হবে না, যেটা আমরা ট্রেডিশনালি চিন্তা করি, সেরকম না হলেও তবে তাদেরও লায়ন আছে, সেটাও মাথায় রাখতে হবে। সাইফুল রূপক, 71। ডারউইনের বাউন্স আর অস্ট্রেলিয়ার পেস শান্তর জন্য অপেক্ষা করছে কঠিন একটা পরীক্ষা। তবে আগের চেয়ে অনিশ্চিত শান্ত এখন অনেক বেশি পরিণত, আর বিদেশের মাটিতে তার ব্যাটও বলে কথা। তাই এই ম্যাচে রানের চেয়ে গুরুত্বপূর্ণ হবে ক্রিজে সময় কাটানো। যদি দীর্ঘ সময় উইকেটে টিকে থাকতে পারেন, তাহলে শুধু শান্ত নন, বাংলাদেশেরও ইতিহাস গড়াটা স্বপ্ন থাকবে না, হয়ে উঠবে বাস্তব। বিস্তারিত মনিম শাহরিয়ারের রিপোর্টে। ডারউইনের মাঠ, অস্ট্রেলিয়ার কন্ডিশন, সামনে স্টার্ক, কামিন্স, হ্যাজেলউড, বিশ্ব ক্রিকেটের অন্যতম ভয়ঙ্কর পেস আক্রমণ। এমন এক পরীক্ষার সামনে দাঁড়িয়ে বাংলাদেশ, আর এই লড়াইয়ে বাংলাদেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ অস্ত্র যদি একজন ব্যাটারের নাম বলতে হয়, তাহলে নিঃসন্দেহে সেটি নাজমুল হোসেন শান্ত। কারণ শান্ত শুধু একজন টপ অর্ডার ব্যাটার নন, তিনি এমন একজন ক্রিকেটার যার উইকেট যত দেরিতে পড়বে, বাংলাদেশের ম্যাচে টিকে থাকার সম্ভাবনাও তত বাড়বে। কিন্তু প্রশ্ন হলো, ডারউইনের বাউন্স, গতি আর বলের পর বল মেনটেন করা লাইন লেন্থের সামনে শান্ত কি সত্যি ইম্প্যাক্ট রাখতে পারবেন? শান্তর টেস্ট ক্যারিয়ারকে যদি গভীরভাবে বিশ্লেষণ করা হয়, তাহলে দেখা যায় তিনি দুই রকম ব্যাটসম্যান। একজন শান্ত আছেন যিনি নতুন বলের সামনে অস্থির, অফ স্ট্যাম্পের বাইরের বল খোঁচা দেন, 20-30 রান করে ড্রেসিং রুমে ফিরে যান। আবার আরেকজন আছেন যিনি একবার সেট হয়ে গেলে ঘন্টার পর ঘন্টা ক্রিজে দাঁড়িয়ে থাকতে পারেন, বলারদের ক্লান্ত করে দিতে পারেন, আবার 50 রানকে অনায়াসে 100 কিংবা কখনো 150 রানেও রূপ দিতে পারেন। এই দুই সংস্করণের মধ্যে কোন শান্তকে আমরা ডারউইনে দেখব, সেটাই হতে পারে ম্যাচের সবচেয়ে বড় প্রশ্ন। শান্তর সবচেয়ে বড় শক্তি তার টেম্পারমেন্ট। টি-20 যুগে যখন অধিকাংশ ব্যাটার শুরু থেকেই আক্রমণ করতে চান, সেখানে শান্ত সময় নিয়ে ইনিংস করতে পছন্দ করেন। প্রথম কয়েক ওভারকে তিনি নিজের চোখ সেট করতে ব্যবহার করেন। এরপর ধীরে ধীরে কভার ড্রাইভ, স্কোয়ার ড্রাইভ, ফ্লিক কাট সব শটই বের হতে থাকে। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো, একবার তিনি যদি 40-50-এর আশেপাশে ছুঁয়ে ফেলেন, তখন তাকে আউট করা অনেক কঠিন হয়ে যায়। তার ক্যারিয়ারের প্রায় সব বড় ইনিংসেই তাই দেখা গেছে, শুরুতে ধৈর্য আর পরে নিয়ন্ত্রিত আগ্রাসনের সাথে ব্যাটিং করে ইনিংসকে লম্বা
করা। তবে এখানেও লুকিয়ে আছে তার সবচেয়ে বড় দুর্বলতাও। নতুন বল যখন সুইং করে, বিশেষ করে অফ স্ট্যাম্পের বাইরের ধারাবাহিক লাইন ধরে রাখা হয়, তখন শান্ত প্রায় ড্রাইভ করতে প্রলুব্ধ হন। এই অতিরিক্ত ড্রাইভ করার প্রবণতাই তাকে বহুবার স্লিপ কর্ডনে ক্যাচ দিতে বাধ্য করেছে। অস্ট্রেলিয়ার বিপক্ষে এই ভুলের কোনো ক্ষমা নাই। কামিন্স বা হ্যাজেলউড কিংবা যুগের সেরা পেসার স্টার ঠিক এই জায়গাতেই আঘাত করবেন। তারা বারবার অফ স্ট্যাম্পের বাইরে বল ফেলবেন, অপেক্ষা করবেন একটি ভুল সিদ্ধান্তের। সাম্প্রতিক টেস্টগুলোর ডিসমিসাল বিশ্লেষণ করলে দেখা যায় শান্তর আউট হওয়ার ধরন সবসময় একরকম নয়। জিম্বাবুয়ের বিপক্ষে এক ইনিংসে ব্র্যাড ইভান্সের বলে অপ্রয়োজনীয় আক্রমণ করতে গিয়ে উইকেট কিপারের হাতে ক্যাচ দিয়েছেন, আবার অন্য ইনিংসে ইনসাইড এজ হয়ে বোল্ড হয়েছেন। পাকিস্তানের বিপক্ষেও নতুন বলে কয়েকবার এজ হয়েছে, যদিও সবসময় উইকেটটা পড়েনি। অর্থাৎ নতুন বলে সিদ্ধান্ত নেওয়াটাই সবচেয়ে বড় পরীক্ষা হতে পারে শান্তর জন্য। আরেকটি জায়গায় অস্ট্রেলিয়ার মাটিতে যেখানে শান্তকে পরীক্ষা দিতে হবে সেটি হলো শর্ট বল। অস্ট্রেলিয়ান পেসাররা জানেন শুধু ফুল লেন্থ নয়, মাঝে মধ্যে শর্ট বল দিয়ে ব্যাটারকে পিছিয়ে দিতে হয়। তাই চাপের মুহূর্তে ডারউইনের অতিরিক্ত বাউন্সে শান্তর সব পরিকল্পনা সবসময় সফল নাও হতে পারে। ফলে তার মাথা ঠান্ডা রাখা এবং শর্ট নির্বাচন হবে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। তবে শান্তর পক্ষে আসার জায়গাও কম নয়। গত কয়েক বছরে বিদেশের মাটিতে তার ব্যাটিংয়ে স্পষ্ট উন্নতি দেখা গেছে। এমনিতেও পুরো ক্যারিয়ার জুড়ে টেস্ট ম্যাচে তার বিদেশের মাটিতেই এভারেজ হোমের চেয়ে বেশি। আগের সে আত্মবিশ্বাসীন শান্ত এখন অনেক বেশি পরিণত। আর তাই তো এই পরিণত মানসিকতাই তাকে বাংলাদেশের সবচেয়ে নির্ভরযোগ্য টেস্ট ব্যাটারদের একজন বানিয়েছে। ডারউইনে তাই শান্তর জন্য সবচেয়ে বড় লক্ষ্য হওয়া উচিত রান নয়, সময়। যতটা সময় আঁকড়ে ধরে ডারউইনের মাটিতে খেলে যেতে পারবেন শান্ত, ততই বাংলাদেশের ওই ম্যাচে ভাগ্য খুলবে। এখন দেখার বিষয় ডারউইনের উইকেটে আমরা কেমন শান্তকে দেখি। শুরুর চাপে হার মানা সেই ব্যাটারকে, নাকি ক্রিজে দেয়াল হয়ে দাঁড়িয়ে অস্ট্রেলিয়াকে হতাশ করে দেওয়া সেই শান্তকে। কারণ এই একটি ইনিংসই হয়তো নির্ধারণ করে দিতে পারে বাংলাদেশ শুধু লড়াই করবে নাকি সত্যি অস্ট্রেলিয়ার মাটিতে ইতিহাস গড়ার স্বপ্ন দেখবে। মুনিম শাহরিয়ার, ৭১। ৮ বছর পর ১৯৯৮ বিশ্বকাপ ঘিরে নতুন একটা বিতর্ক এবার এলো সামনে। এমন এক তথ্য ফাঁস হয়েছে যাতে ফ্রান্সের বিশ্বকাপ জয় নিয়ে উঠেছে প্রশ্ন। যে বিশ্বকাপের ফাইনালে ব্রাজিলকে হারিয়ে শিরোপা জিতেছিল ফরাসিরা, সেই সময় এই তথ্য প্রকাশ পেলে ফ্রান্সের বিশ্বকাপ জয়ী দলের অনেকেই বিশ্বকাপের আগেই হতে পারতেন নিষিদ্ধ। কি সেই তথ্য? বিস্তারিত জানবো শেখ আশিকের রিপোর্টে। এমন এক চাঞ্চল্যকর তথ্য ফাঁস হয়েছে যাতে ভয়াবহভাবে প্রশ্নবিদ্ধ হয়েছে ফ্রান্সের ১৯৯৮ সালের বিশ্বকাপ জয়। যে বিশ্বকাপের ফাইনালে ব্রাজিলকে ৩-০ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছিল জিনেদিন জিদানের ফ্রান্স। এমনও সম্ভাবনা আছে ওই তথ্য বিশ্বকাপের আগে বা মাঝপথে প্রকাশ পেলে ফরাসি ফুটবলারদের অনেকেই নিষিদ্ধ হতে পারতেন ওয়ার্ল্ড কাপ থেকে। এই ঘটনার পেছনে জড়িয়ে আছে ডোপ কাণ্ডের মতো ভয়াবহ ব্যাপার। এতদিন যে তথ্য লুকিয়ে রাখা হয়েছিল, এবার সেটাই স্বীকার করে নিয়েছেন ফ্রান্সেরই তৎকালীন ক্রীড়ামন্ত্রী মারি জর্জ। তিনি ফাঁস করেছেন ১৯৯৮ সালের বিশ্বকাপ জয়ের আগে হঠাৎই ফ্রান্স জাতীয় দলের ফুটবলারদের ডোপ টেস্ট স্থগিত করে দেয় ফ্রান্স সরকার। বছরের পর বছর ধরে এই তথ্য সামনে আনার চেষ্টা করা হলেও ফরাসি গভর্নমেন্ট এতদিন তা অস্বীকার করে এসেছে। কিন্তু তাদেরই তৎকালীন ক্রীড়ামন্ত্রী অবশেষে স্বীকার করে নিয়েছেন যে ঘরের মাঠের টুর্নামেন্টে দলের প্রস্তুতিতে যাতে কোনো সমস্যা না হয় সেজন্যই তারা এই কাজটা করেছিল। সাবেক ফরাসি ক্রীড়ামন্ত্রী ব্যাখ্যা দিয়ে স্বীকার করে নিয়েছেন যে সরকার ও ফুটবল ফেডারেশনের মধ্যে তীব্র মতভেদের কারণে সে সময় ওই সিদ্ধান্ত নেওয়া হয়েছিল যে ডোপ টেস্ট করতে গেলে ফুটবলারদের প্রিপারেশনে বাধা আসতে পারত। ক্রীড়া মন্ত্রণালয় থেকে নির্দেশনা দেয়া হয় যে ডোপ টেস্ট করে ফ্রান্স দলকে বিরক্ত করা যাবে না, কিন্তু সেই নির্দেশনার পুরোপুরি ছিল মৌখিক, যাতে কোনো লিখিত প্রমাণ না থাকে। সাবেক মন্ত্রী এখন দাবি করছেন ক্রীড়া মন্ত্রণালয়ের কাছে আরো উঁচু পর্যায় থেকে এমন নির্দেশ এসেছিল, এটা তার একার সিদ্ধান্ত ছিল না। এত বছর পর সাবেক ফরাসি ক্রীড়ামন্ত্রীর স্বীকারোক্তি কিছু প্রশ্নের জন্ম দিচ্ছে। কেন এতদিন এই তথ্য লুকিয়ে রাখা হয়েছিল? সত্যিই কি ডোপ টেস্ট বন্ধ রাখা হয়েছিল, নাকি টেস্ট করেও তার ফল লুকিয়ে রেখেছিল তারা? এমন ফুটবলারও কি ফেঁসে যেতে পারতেন যাতে ফ্রান্সের বিশ্বকাপ জয়ের পথে বড় বাধা আসতে পারত? শেখ আশিক, ৭১। ক্ষমাই পরম ধর্ম নাকি শাক দিয়ে মাছ ঢাকার পন্থা এটা?
বিশ্বকাপ ফাইনালের পর মাঠে ঘটে যাওয়া এক যুদ্ধের আগুন এখনো নেভেনি, আর সেই আগুনে ঘি ঢাললেন এবার বিশ্বকাপ জয়ী তারকা ফেরান তোরেস। গাভির পর এবার তিনিও আর্জেন্টিনা আর লিয়ান্দ্রো পারেদেসকে ক্ষমা করে দেওয়ার মহৎ আচরণ করলেন। কিন্তু প্রশ্নটা এখানেই, স্পেনের ফুটবলারদের এই ক্ষমাসুলভ আচরণে কি কমবে আর্জেন্টিনার শাস্তি? আর আলবিসেলেস্তেদের মাফ করে দিয়ে কি নিজেদের কোনো লুফলস ঢাকতে চায় স্পেন? বিস্তারিত রিপোর্টে। যুদ্ধ যুদ্ধ খেলা, যে যুদ্ধ শেষ হয়েছে অনেক আগেই, কিন্তু আগুন নেভেনি এখনো। সেই যুদ্ধের উত্তাপে পুড়ছে ফুটবল দুনিয়া। গায়ে আছে সাবেক বিশ্ব চ্যাম্পিয়ন তকমা, কিন্তু মনে যে ক্ষত, সেই ক্ষতে প্রলেপ দিতে পারবে তো ওরা? লড়াইটা চলছে ওদের নিজের সঙ্গে নিজেরই। এখন হয়তো কপাল চাপড়াতে চাপড়াতে বলছে এ কি হলো হায়, কিন্তু আফসোসের গ্লানি বয়ে এখন আর লাভ কি? মাথার ওপর যে এখন মস্ত বড় এক বিপদ। ফাইনালের শেষ বাঁশি বাজতেই যেখানে শুরু হওয়ার কথা ছিল উল্লাস, সেখানে জ্বলে ওঠে উত্তেজনার আগুন। একদিকে স্পেনের ইতিহাস গড়া উৎসব, অন্যদিকে আর্জেন্টিনার ক্ষোভ। মুহূর্তেই সবকিছু পরিণত হয় ফুল টাইম ক্যাওয়াসে। আর সেই রাতের নায়ক ফেরান তোরেস, যার সঙ্গে মূলত ধাক্কাধাক্কি আর হাতাহাতিতে জড়িয়ে পড়েন লিয়ান্দ্রো পারেদেস, আর সেখান থেকেই যত ঝামেলার শুরু। শেষ বাঁশির পরেই মাঠে ছড়িয়ে পড়ে উত্তেজনা। আর্জেন্টিনার লিয়ান্দ্রো পারেদেস স্পেনের এরিক গার্সিয়ার গলা চেপে ধরেন, ধস্তাধস্তিতে জড়িয়ে পড়েন গাভিও। পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছায় যে স্পেনের শিরোপা উদযাপনও কিছু সময়ের জন্য থমকে যায়। যেখানে বাঘের ভয় সেখানেই সন্ধে হয়। জয়ের আনন্দেও যেন অশান্তির ছিল কালো ছায়া। শুধু পারেদেস নন, নাহুয়েল মলিনা এবং সহকারী কোচ রবার্তো আয়ালার বিরুদ্ধেও তদন্ত শুরু করেছে ফিফা। পাশাপাশি থিয়াগো আলমাদা ও স্পেনের গাভির ভূমিকাও পর্যবেক্ষণ করা হচ্ছে। ফিফার শৃঙ্খলা কমিটি জানিয়েছে সংশ্লিষ্ট সবাইকে নিজেদের অবস্থান ব্যাখ্যার সুযোগ দেয়া হয়েছে। তদন্ত শেষে নেওয়া হবে চূড়ান্ত সিদ্ধান্ত। তবে এই উত্তপ্ত পরিস্থিতিতেও মাথা ঠান্ডা রেখেছেন ম্যাচের নায়ক ফেরান তোরেস। প্রতিশোধ নয়, বেছে নিলেন ক্ষমার পথ। কারণ ফরগিভ বাট নেভার ফরগেট হয়তো এটাই বড় চ্যাম্পিয়নের পরিচয়। আগুনে ঘি না ঢেলে জল ঢালাই বুদ্ধিমানের কাজ। তোরেসের কথায় যেন ফুটে উঠেছে সেই বার্তাটাই। বিশ্বকাপ ফাইনাল হারার কষ্ট অনেক বড়। আবেগ থেকেই এমন ঘটনা ঘটতে পারে। আর্জেন্টিনা সবসময় আবেগপ্রবণ দল, আমরা তাদের ক্ষমা করে দিয়েছি। আশা করি ভবিষ্যতে এমন কিছু আর হবে না। এর আগে ক্ষমাই পরম ধর্ম, এই কথার প্রমাণ দিয়েছিলেন গাভিও। এবার সেই পথে হাঁটলেন তোরেসও। কিন্তু স্পেনের ফুটবলারদের ক্ষমা পেলেই কি আর ফিফার ছুরি কাচির নিচ থেকে বাঁচা যাচ্ছে? সেই প্রশ্নের উত্তর পাওয়াটা এখন কঠিন, কেননা ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা যে সেরের ওপর শুয়াশে, অন্যায়কে কোনোভাবে প্রশ্রয় দেবে না সংস্থাটি। সেজন্য আর্জেন্টিনার শাস্তি পাওয়া না পাওয়ার বিষয়টা পুরোপুরি চলছে এখন পেন্ডুলামের মতো। তাজিন খন্দকার, একাত্তর। পরিবারের বাধা পেরিয়ে ফুটবল মাঠে গিয়ে দাঁড়ান ফারিয়া মনি। নতুন কুড়ি স্পোর্টসের কল্যাণে নাটোর অঞ্চল থেকে খেলে টুর্নামেন্টের সেরা খেলোয়াড়ও হন তিনি। এরপর নিজ জেলা নাটোরের প্রশাসন থেকে সম্মাননা পান ফারিয়া ও 200 মিটার স্প্রিন্টে প্রথম হওয়া আমান। নানা বাধা পার করে নতুন কুড়িতে আলো ছড়ানো ফারিয়ার স্বপ্ন দেখেন একদিন জাতীয় দলের হয়ে প্রতিনিধিত্ব করবেন। আর সে যাত্রায় এক ধাপ এগিয়ে দিয়েছে নতুন কুড়ি স্পোর্টস। যুব ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হকের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন ফারিয়া। একই সাথে প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে স্মৃতিচারণ করে ফারিয়া বলেন, তার এই অবদান আমাকে অনুপ্রেরণা যোগাবে। যেহেতু আমার বাবা বাক প্রতিবন্ধী, সেই দিক দিয়ে অনেক কষ্টের ছিল। আমি আমার মাকে যখন বলি যে আম্মু আমি ফুটবল খেলবো, আম্মু সবার প্রথমে আমাকে এই কথাই বলেছিল যে ফুটবল খেলে কি হবে। তখন আমি ভাবলাম যে আমি একদিন দেখাই দিব ইনশাআল্লাহ। এই যে এই এটা নিজের ভিতরে জেদ করে নিয়ে আমার কোচের পরিশ্রমটা আমি বিফলে যেতে না দিয়ে চেষ্টা করে গেছি, যতই কষ্ট হতো আমার। তো আমি যখন স্টেজে উঠি, মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান এবং আমিনুল হক যিনি ক্রীড়ামন্ত্রী আছেন, তার হাত থেকে যখন আমি ট্রফিটা নিই, অনেক ভালো লাগছিল। এবং তিনি যখন আমার মাথায় হাত দেন, এই অনুভূতিটা প্রকাশ করার মতো না। আমি কখনো ভাবি নাই যে আমি ওই পর্যন্ত যাইতে পারবো। এবং ভবিষ্যতে সামনের দিনগুলোতেও আরও এরকম খেলোয়াড় তৈরি হয়ে আসবে। এক্ষেত্রে ফারিহা এবং আমান হচ্ছে আমাদের এই জেলার জন্য, এমনকি দেশের জন্য অনুপ্রেরণা।
জার্মানির গোলবারেও দাঁড়াতে পারেননি বিশ্বকাপে, স্বপ্নটা ভেঙেছে তো সেই কবেই। এখন বার্সেলোনাও মুখ ফিরিয়ে নিচ্ছে টার স্টেগেনের থেকে। শেষ পর্যন্ত লোনে বিক্রি করে দিয়েছে এএফসি আয়াক্সের কাছে। 2027 সালের জুনের 30 তারিখ পর্যন্ত সেখানেই থাকবেন। মূলত 34 বছর বয়সী গোলকিপার স্টেগেনের ফর্মটা ঠিক আগের মতো নেই, তাই বার্সেলোনাকেও তাকে আর ক্যারি করতে চায় না। গেল 2 মৌসুমে চোটে পড়ে ঠিকঠাক সার্ভিসটা দিতে পারেননি স্টেগেন, তাই তাকে নিয়ে আর প্ল্যান সাজাতে চান না কোচ হান্সি ফ্লিক। অবশ্য সময় তো কম হলো না, 2014 সালে যোগ দিয়েছিলেন বার্সেলোনায়। মেসি, লামিন ইয়ামাল 2 প্রজন্মের 2 তারকার সাথে খেলার অভিজ্ঞতা আছে স্টেগেনের। তবে এবার নতুন চ্যালেঞ্জ নিয়ে আয়াক্সের গোলবার পাহারা দিতে হবে এই জার্মান তারকাকে। এই ছিল এখনকার খেলা যুগের সরাসরি সংবাদ অনুষ্ঠান। দেখতে চোখ রাখুন 71-এর ফেসবুক পেজে এবং সাবস্ক্রাইব করুন 71-এর ইউটিউব চ্যানেল। 71-এর সাথেই থাকুন।